দেশের অন্তত ৪৩ জেলায় বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। গরমে অনেকটা থমকে গেছে জনজীবন। রোদের উত্তাপে শুধু মানুষ নয়, কাবু গোটা প্রাণীকুল। দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুর, সিলেট ও নরসিংদীতে ৫ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। নীল আকাশ যেন তপ্ত কড়াই হয়ে উঠেছে, উল্কা ছড়াচ্ছে প্রকৃতি। এরই বৈরী রুদ্র মূর্তি। আগুন ছড়াচ্ছে সূর্য। দুপুর গড়াতেই তেতে উঠছে পথঘাট, বাইরে বের হওয়াই দুষ্কর। কদিন ধরেই যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা সহ কয়েক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। রাত দিন বইছে লু হাওয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। কোনো রকম চলাচল করতে পারছি না। রিক্সা, ভ্যান যেখানে উঠছি মনে হচ্ছে যেন আমার দম বেড়ে যাচ্ছে। আমার বিশাল সমস্যা, হার্টের সমস্যা, গরমেতে গা ধুয়ে আছে একদম। এই তাপ শরীরে নেওয়া খুব কঠিন এবং কষ্টকর বিষয় হচ্ছে। দেশ জুড়ে বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। ইতিমধ্যে চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুরে হিট স্ট্রোকে মৃত্যু ৩ জনের। প্রচন্ড গরম, এইরকম আবহাওয়া, এরকম গরম আমার জীবনে কোনোদিন দেখি নাই। তাপের সহ্য না করতে পারে এই রসটা খাওয়া। এদিকে তীব্র তাপপ্রবাহে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। অত্যধিক তাপের কারণে যেহেতু যারা কাজ করছেন বাইরে, তারা বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছেন, বিশেষ করে পানি খাচ্ছেন। এই পানিবাহিত বেশ কিছু রোগে তারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ডায়রিয়া। আজকে আমাদের এই হাসপাতালে ৬০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন, এর বেশিরভাগই বাচ্চা। মানুষের পাশাপাশি গরমে হাঁসফাঁস পশু পাখিও। ফসলি মাঠ ফেটে চৌচির। এদিকে বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় সেচের পানির অভাবে উদ্বিগ্ন কৃষক। ফসল নষ্টের আশঙ্কা তাদের। আবহাওয়া অফিস বলছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে তীব্র গরম। বৃষ্টির প্রতীক্ষায় খরার কবলে থাকা মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। রোববার রাজধানীতে তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমলেও আগামী ২৪ বা ২৫ এপ্রিলের আগে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে তাপমাত্রা চলমান তাপমাত্রার তুলনায় আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে দেশে বাড়ছে নানা ধরনের রোগবালাই। মইদুল ইসলামের রিপোর্ট। বৈশাখে গনগনে সূর্যের তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত মানুষ একটু ছায়া পেলেই আশ্রয় নেয়ার চেষ্টা। তৃষ্ণা নিবারণ করতে মানুষের পাশাপাশি পশু পাখিও যেন জল খুঁজে ফেরে প্রতিনিয়ত। গত কয়েকদিনে তাপপ্রবাহে এমন অবস্থা রাজধানী সহ দেশ জুড়ে। যে রোদের জন্য তো বট গাছের নিচে আসে। টিপলে আইলে তৃতীয়বার এটা টিপলে যাইতে মন চায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে, বিগত কয়েক বছরে এপ্রিলে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়, এবছর সেই তুলনায় অনেক কম। আর আগামী ২৪ বা ২৫ এপ্রিলের আগে রাজধানীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।
24-25 তারিখে বিচ্ছিন্নভাবে হয়তো দুই এক জায়গায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে উল্লেখযোগ্য এরকম বড় আকারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে 24-25 তারিখে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আর এখন যে তাপমাত্রা আছে, যে তীব্র থেকে অতি তীব্র, এর পাশাপাশি কিন্তু এই যে তাপমাত্রা যেটা আছে, সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। পাশাপাশি কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা, অর্থাৎ রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে। এদিকে তীব্র গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তাই গরমের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শিশু বড়রা সহই ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে, শিশুদের মধ্যে ভাইরাল নিউমোনিয়া এবং ভাইরাসজনিত ডায়রিয়াও আমরা দেখছি। সব মিলিয়ে জনজীবন গরমে যেমন অতিষ্ঠ, গরমের কারণে যে রোগ বালাইগুলো হচ্ছে সে কারণেও কিন্তু প্রাণষ্ঠাগত। এই অবস্থা থেকে বাঁচার জন্য আমরা বলবো সংবেদনশীল মানুষগণ তারা প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না। একেবারেই যদি প্রয়োজন হয় যাবেন, সাথে বোতলে পানি নিয়ে যাবেন, প্রয়োজনে ছাতা নিয়ে বের হবেন এবং শরীরকে ঢেকে রাখে এমন ঢিলে ঢালা সুতির জামাকাপড় পরবেন, টাইট জামাকাপড় পরবেন না। তাপপ্রবাহের কারণে যখন অতিষ্ঠ মানুষ, তখন অনেকেই রাস্তার পাশের অনিরাপদ পানি এবং শরবত পানের কারণে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে। তাই তৃষ্ণা নিবারণের জন্য সবাইকে নিরাপদ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগীদের ভর্তি না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায় এবং হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না হবে। কোল্ড মানে বলে কি, যে একটা হার্ডি 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না। একটা গোলমালা যেটা একক না, সেটা 2 সপ্তাহ পরে করলে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকে। আর আমাদের স্যালাইন এবং আমাদের বড়ান স্যালাইন থেকে শুরু করে সবার কাছে আমি আলাপ করছি, এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের সফরে আজ ঢাকা আসছেন। গত জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। আমিরের ঢাকা সফরের সময়ে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5 সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফর উপলক্ষে রোববার সংবাদ সম্মেলনে তিনি জানান, চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা। সফরের তাৎপর্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মরত আছেন। সমঝোতা স্মারক এবং এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কাতার হচ্ছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সমৃদ্ধ সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ। কাতার একটি শক্তিশালী অর্থনীতির দেশ। ভূ রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসাবে পরিচিত কাতার। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লক্ষ বাংলাদেশি কাজ করছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে শ্রম আইন আরও শক্তিশালী করতে দেশটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। রোববার সচিবালয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট টিকফা কাউন্সিলের বৈঠক শেষে একথা জানান তিনি। এছাড়া শিল্প কারখানার মালিকরা আইন ভঙ্গ করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বাইরে আরও পণ্য রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব। বৈঠকে প্রযুক্তির বিনিময় নিয়ে আলোচনার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির যে বিশেষ অনুমোদন প্রয়োজন সে বিষয়ে সহযোগিতারও আশ্বাস মিলেছে বলে তিনি জানান।
বাংলাদেশ ব্যাংক, দুদক এবং এনবিআরের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ অর্থনীতিবিদদের। ঐক্যবদ্ধ দুর্নীতিবাজ চক্র এসব প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রমকে এগোতে দিচ্ছে না বলেও মনে করছেন তারা। ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রোববার বিশেষজ্ঞরা আরও বলেন, দেশে সুশাসন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। হাসানুর শাওনের রিপোর্ট। সুশাসনের অভাবের মধ্যেও বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা সহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের কথা উঠে এসেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল বইটিতে। রাজধানীর ব্র্যাক সেন্টারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সানেমের বিশেষজ্ঞরা বলেন, দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে ধরনের দুর্নীতি হতো তা এখন বেসরকারি ব্যাংকগুলোতে হচ্ছে। ব্যাংক খাতে সুশাসনের অভাব স্পষ্ট হবার পরেও স্বাধীনভাবে কাজ করছে না বাংলাদেশ ব্যাংক। মার্জারের নামে এখন দোষীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশে বিভিন্ন খাতে চলমান দুর্নীতি প্রতিহতের পর্যাপ্ত উদ্যোগ নেই। স্বার্থান্বেষী গোষ্ঠী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হতে দিচ্ছে না। আমরা মনে করি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এসব প্রতিষ্ঠানের সংস্কার এগিয়ে নেওয়া সম্ভব না। বক্তারা বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে এখন বড় বাধা অসৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের যোগসূত্র। A network of dishonest businessmen, dishonest politicians, dishonest bureaucrats. State's knowledge about the reality is not the question. State যারা রান করছে, ফাইনালি ডিসিশন নিচ্ছে, তাদের রিয়েল ইন্টারেস্ট কি? That is the আসল কোশ্চেন। ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের হিসাব সঠিকভাবে করা হলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি হবে মন্তব্য করে অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার বিকল্প নেই। Contested the election on the basis of a contractual commitment. প্রত্যেক সংসদ নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও তাতে কোনো লাভ হয় না, যা আসলে এক ধরনের নাটক। সত্যিকার অর্থে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা আছে। এছাড়া দুদক কিংবা এনবিআরও ঠিকভাবে কাজ করতে পারছে না। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, আমলাতন্ত্র এখনও এদেশের বড় সমস্যা, যা সহসাই কাটিয়ে ওঠা কঠিন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন বোরো মৌসুমে সরকার ৩২ টাকা করে ধান, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং ৩৪ টাকা কেজি দরে গম সংগ্রহ করবে। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। গত বোরো মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। চলতি মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০,০০০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রশ্নের জবাবে চালের বস্তায় মূল্য উল্লেখ করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের আর সময় দেয়া হবে না, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে এই অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ, গণফোরাম প্রতিষ্ঠাতা ও ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে নিজের ৮৭তম জন্মদিনের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় তার নেতৃত্বে আন্দোলনের অঙ্গীকার করেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তামজিদ সুমনের রিপোর্ট। প্রবীণ রাজনীতিবিদ ও সংবিধান প্রণেতাদের অন্যতম ডক্টর কামাল হোসেনের জন্মদিন পালন করতে গণফোরামের পক্ষ থেকে এই আয়োজন। কেক কেটে উদযাপন করা হয় তার জন্মদিন, যেখানে উপস্থিত হন দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের রাজনীতিতে ডক্টর কামাল হোসেনের অবদান তুলে ধরে উপস্থিত রাজনীতিবিদরা দেশের বর্তমান সংকট মোকাবেলায় তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। ভ্রষ্ট পথে পরিচালিত
নষ্ট রাজনীতি যখন সমাজ ছেয়ে যায় তখন আদর্শনিষ্ঠ মানুষেরা কোণঠাসা হয়ে পড়ে। মানুষ মনে করে যে এত যে লড়াই, সেই লড়াইয়ের পরে আমরা যে রাষ্ট্র সমাজ চাই সেটা পাবো, সেই নেতৃত্ব কি সামনে আছে? ডক্টর কামালের দিকে ওই রকম আঙ্গুল তুলে কথা বলবার মতো কোনো বিষয় নাই। আর এখনকার সংকটের জন্য ওই রকম রাজনৈতিক চরিত্রই দরকার। সময়ের প্রয়োজনে সংবিধানকে যুগোপযোগী করতে ডক্টর কামালকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন প্রবীণ এসব রাজনীতিবিদ। আমাদের সংবিধানে যে কালো ধারাগুলো আছে, কামাল ভাই এ ব্যাপারে তিনি ৭২ সালে যে ঐতিহাসিক কাজ সম্পন্ন করেছিলেন, এই ২৪-২৫ সালে এসে তিনি জীবনের এই শেষ পর্যায়ে এসে তিনি যদি এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, দেশের জন্য, জনগণের জন্য, ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এদেশের মানুষের জন্য অসাধারণ একটা কীর্তির কাজ হবে। ডক্টর কামাল হোসেন ছিলেন ওই শাসক শ্রেণীর মধ্যেই আরেকটি অংশের প্রতিনিধি, যারা সাধারণ মানুষের পক্ষে একটা গণতান্ত্রিক ধারা নির্মাণ করতে সেখানে চেয়েছেন। পরে দেশের সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান গণফোরামের প্রতিষ্ঠাতা। আসেন আজকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।